এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলাপের বিষয় 23 কেজি চাল সমান সমান 1 কেজি ইলিশ। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুন স্যার, এবং ইলিশ নিয়ে গবেষণা করেন ইলিশ গবেষক আমরা বলছি ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। বাজারে যখন ইলিশের দাম এই মাসে যেভাবে বেড়ে গেল, আমরা আমার কাছে মনে হয়েছে এটা একটা শৈল্পিক পর্যায়ে খুব মূল্যবান শৈল্পিক পর্যায়ের যে দর হয় সে দর, দুষ্প্রাপ্য একটি দর, এই রকম একটি বিষয়। প্রায় 1 কেজি ইলিশের দর আজকে আমরা যেটি দেখেছি 1900 টাকা 1 কেজি ইলিশ পরিমাণ একটি ইলিশ যেটি হয়, আর জাটকা থেকে একটু বড় যেটি সেটি 700 থেকে 800 টাকায় আজকে বিক্রি হয়েছে। আমি আমাদের পিসিআরকে একটি গ্রাফিক্স প্লে করতে বলবো। আমরা 1 কেজি ইলিশের দরে কি আমরা পেতে পারি সেটি একটু দেখব। 1 কেজি ইলিশের দামে এটিকে বলা যেতে পারে যে এটা ইলিশ দস্যুতা কিনা। চালের টিসিবির দর হচ্ছে 80 টাকা, চাল আমি 23 কেজি পাবো যদি এটি 1 কেজি ইলিশ 1900 টাকায় হয়। ডাল 17 কেজি, আলু পাবো 34 কেজি, চিনি পাবো 14 কেজি। পেঁয়াজও আমরা সেই রকমই পাবো, পেঁয়াজও প্রায় যদি আমরা ধরে নেই যে 110 টাকা করে, সেক্ষেত্রে 17 কেজি। তেল পাবো 151 টাকা, সর্বনিম্ন দরটি আমি ধরেছি 12 লিটার। ডিম পাওয়া যাবে ডজন 165 টাকা করে আজকে চলছে খুচরা পর্যায়ে, 11.5 ডজন, 11.5 ডজনের মতো আমরা পাবো। আর মোটা চাল, যেহেতু মধ্যবিত্তের একটি চালের দর থাকে, সেটি যদি 50 থেকে 55 টাকা টিসিবি ধরে নেয়, সেটি 13 থেকে 15 কেজির সমান। এখন মোটা চালের বিষয়টি হচ্ছে যারা আসলে একটু কম আয় করেন বা মজুরি, আমরা জানি যে আমাদের পোশাক খাতে 12,000 টাকা তারা মাসে বেতন পায়, 12,500 টাকার মতো পায়। অন্যান্য যে যারা শ্রমজীবী আছে তাদেরও কিন্তু আমরা দেখছি না যে আয় সেই পরিমাণ বেড়েছে, কিন্তু 1900 টাকা ইলিশ বা জাটকার থেকে বড় যেটি 750 টাকা, সে 750 টাকা দিয়েও হচ্ছে তিনি আসলে জাটকা কিনতে পারবেন কিনা এটি সন্দেহ। আর যদি মুরগির মাংস বা এটি ধরি, সেক্ষেত্রে হচ্ছে 250 টাকা করে যদি আমি সর্বনিম্ন ধরি যে এটি কিনবেন, সেক্ষেত্রেও মোটামুটি 8 কেজি মুরগির মাংসের দরের সমান। আর 750 টাকা করে হলে একজন মধ্যবিত্ত 3 কেজি মুরগির মাংস হচ্ছে এই দরে কিনতে পারেন। এই ছিল মূলত হচ্ছে এটিকে বলা যায় যে শিল্পের পর্যায়ে আসলে কি এটি দুষ্প্রাপ্য বস্তু হয়ে যাচ্ছে কিনা আমাদের খাবারের প্লেটে। কারণ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যদি আমরা মেলাতে যাই, তাহলে তো এটি জাদুঘরে রাখার মতো স্বর্ণের দামের কাছাকাছি। মামুন স্যার। হ্যাঁ, আজকে আমি ফেসবুকে পোস্ট দিলাম তো যে আজকে 10টায় ইলিশ নিয়ে আলোচনা হবে, একজন ইলিশ বিশেষজ্ঞ সঙ্গে থাকবেন, তো আপনারা দেখতে পারেন, ফেসবুকে দিলাম। তো সেখানে আমার এক বিদগ্ধ বন্ধু, ফেসবুক বন্ধু, উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনি সিনিয়র বড় ভাই এবং বিশিষ্ট ব্যাংকার একজন। তো উনি সেখানে মন্তব্য করেছেন যে ইলিশ গেল টকশোতে, পরে কি জাদুঘরে যাবে, এই কথাটা উনি কিন্তু এর মধ্যে ওই ফেসবুক আমার ওই পোস্টের মধ্যে ওই কমেন্টটা আছে। উনি খুবই বিদগ্ধ লোক, তো উনি সেই সুন্দর কটাক্ষপূর্ণ মন্তব্যটা করেছেন, কটাক্ষই, এবং খুবই বেদনাদায়ক, তাই না? আপনি এখানে যে তালিকা দিয়েছেন সেখানে গরুর মাংসের দাম কিন্তু নেই। গরুর মাংসের দামও কিন্তু প্রায় এখন 750-800 টাকা করে, সেটিও যদি ধরি 2.5-3 কেজি গরুর মাংস। আমি সেটাই বলতে চাই যে গোমাংসের দাম যদি 800 টাকাও ধরি, কোথাও 750, কোথাও 850 টাকাও আছে, হ্যাঁ, তাহলেও কিন্তু 1 কেজি ইলিশের দাম কমপক্ষে 1600। তার মানে হচ্ছে 1 কেজি ইলিশের দামে 2 কেজি গোমাংস পাওয়া যায়। আমার মনে পড়ে যে এখানে গোমাংস নিয়ে বোধহয় একদিন আপনার সঙ্গেই আমি আলোচনা করেছিলাম আপনাদের পুরনো স্টুডিওতে, তাই না? দীর্ঘ আলোচনা গোমাংসের দাম ইত্যাদি নিয়ে, গোমাংস নিয়ে আমাদের সেটা নিয়ে তো আক্ষেপ আছে যে গোমাংসের দাম এখন দুঃখ ছিল, এখন কি ইলিশ আমাদের দুঃখ হয়ে উঠছে? ইলিশটা হচ্ছে গোমাংসের চেয়েও বড় আক্ষেপের বিষয়। যে এবং আমি রিকশায় উঠলে বা সিএনজিতে উঠলে বা গাড়ি উবারে উঠলে জিজ্ঞেস করি ড্রাইভারদের যে ইলিশ মাছ কবে কিনেছেন। আজকেও জিজ্ঞেস করলাম, উনি বললেন যে গত 3 বছরে আমি ইলিশ মাছ কিনি নাই, আমি যে আয় করি তাতে ইলিশ মাছ কেনার মতো অবস্থা নাই। এবং গোমাংস নিয়েও কিন্তু মানুষের এই বেদনাটা আছে, তাই না? যে আমি রেস্টুরেন্টে গোমাংস খেতে ইচ্ছা করে না,
কারণ বাসায় তো আমি গোমাংস নিতে পারি না, অনেকে বলেছেন, তাই না? ইলিশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই এবং তার চেয়ে বেশি। তো এইটা একটা ইনভেস্টিগেট করার বিষয় আমি মনে করি যে ইলিশের দাম এইভাবে ক্রমাগতভাবে বাড়ছে কেন, বিশেষ করে ইলিশের উৎপাদন এবং আহরণ যখন বাড়ছে সরকারি তথ্য অনুযায়ী। আমি কিন্তু সরকারি তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই, কারণ বিগত সরকারের আমলে আমরা জানি যে তথ্য উপাত্তের ক্ষেত্রে একটা বিরাট রকম জালিয়াতি হয়েছে এবং ক্রাইম হয়েছে, আমি মনে করি অপরাধ হয়েছে। এবং এটা এখন বেরোচ্ছে কারণ অর্থনীতি বিষয়ে যারা শ্বেতপত্র প্রণয়ন করছেন তারা ইনভেস্টিগেট করে এখন দেখছেন যে সরকারি কর্মকর্তারা, বিশেষ করে বিবিএস এর লোকজন, তারা কিন্তু স্বীকার করছে যে উচ্চ পর্যায়ের চাপে তারা তথ্য জালিয়াতি করতে বাধ্য হয়েছিল। তা আমি জানি না যে এই ইলিশের আহরণ সম্পর্কে যারা তথ্য উপাত্ত দিয়েছেন আমাদের এতদিন, তারাও এটাতে সামিল হয়েছেন কিনা আমি জানি না, জেনে কিছু বলবো না, কিন্তু আমি প্রশ্নটা রাখছি, তাই না? তো কারণ এই মিসম্যাচ কেন হচ্ছে যে আহরণ বাড়ছে ক্রমাগতভাবে, এখন বোধহয় প্রায় 5.6 লক্ষ মেট্রিক টন স্যার আছেন এখানে। তো আমাদের চাহিদা কি অব্যাহতভাবে বাড়ছে, আমাদের আয় এত বাড়ছে, না কি হচ্ছে, নাকি ইলিশ পাচার হয়ে যাচ্ছে? সাগর থেকে ইলিশ পাচার হয়ে যায় শোনা যায়, এটা আবার মিয়ানমার হয়ে ইন্ডিয়াতে যায়, এসব শোনা যাচ্ছে, তাই না? আবার মিয়ানমারের ইলিশ পদ্মার ইলিশ হিসেবে কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, এতে আমাদের ব্র্যান্ডিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নানা রকম ব্যাপার ঘটছে এবং আমার মনে হয় যে এটা একটা আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমাদের খুবই আমাদের সঙ্গে ঘনিষ্ঠ ফরিদা আক্তার, উনি নয়া কৃষি আন্দোলনে আছেন, শস্য প্রবর্তনাতে আছেন, বিষমুক্ত খাবার এই আন্দোলনগুলোতে উনি দীর্ঘদিন থেকে আছেন এবং উনি কিন্তু সরকারের এই যে সাম্প্রতিক ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখনো বলে যাচ্ছেন, উনি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে, তাই না? হ্যাঁ, উনি বলে যাচ্ছেন, এটাই সরকারের একটা বিউটিও বলা যায় যে তারা যেটা করছে কেউ আবার এটা অপোজ করছে, তাই না? আমি এটা বিউটি হিসেবে নিতে চাই। তো উনি সিরিয়াস মানুষ এবং আমি মনে করি এই সরকার যতদিনই থাক উনি যেন এই বিষয়ে একটা ভালো ইনভেস্টিগেশনের ব্যবস্থা করে যান যে ইলিশ নিয়ে আসলে কি হচ্ছে, এটা মানুষকে অন্তত জানানো। এটা সমাধান করা কঠিন হয়তো, কিন্তু মানুষ এটা জানার অধিকার রাখে যে কেন ইলিশের দাম 2 কেজি গরুর মাংসের দামের চেয়ে বেশি। এটা অবশ্যই মানে আমি মনে করি এটা মানুষের জানার অধিকার আছে। সেটা তো অবশ্যই, কারণ হচ্ছে আমি গোমাংস দিয়ে কিছুটা কম্প্রোমাইজ করতেও পারি, কারণ সারা বছরের যে কোনো সময় হয়তো উৎসব পার্বণের সময় আমি একবার দুবার ওই সময়গুলো চেষ্টা করতে পারি, কিন্তু ইলিশের একটি মৌসুম আছে, সে সময় আমার নিজের ইলিশ, আমার চাহিদা আছে, আমার বাড়িতে চাহিদা আছে, ছোট বাচ্চাদের চাহিদা থাকে, সবারই চাহিদা থাকে। আনিসুর রহমান স্যার, আপনারও কি ইলিশ নিয়ে এরকম দুঃখ? মানে বাজার তো নিশ্চয়ই করা হয়, ইলিশের মৌসুমের অভিজ্ঞতাটি কেমন? আপনি ইলিশ নিয়ে গবেষণা করেন, বাজারে গিয়ে কেমন দেখেন? ধন্যবাদ আপনাকে। ইলিশ নিয়ে গবেষণা তো আমার সারাটা জীবনই, 3 দশকের বেশি সময়, মানে 33 বছর এই একটি মাছ নিয়েই গবেষণা। অন্যান্য মাছের বিষয়ে গবেষণা আসছে, কিন্তু আমার প্রধান থ্রাস্ট বরাবরই এটার উপরে। কারণ ইংলিশ বললে আমি অনিশ্চয়তা শুনি না, আমি শুনি ইলিশ। আমি ইংলিশ শুনি না, আমি শুনি ইলিশ। তো অভিজ্ঞতা আমার নানা রকম। তার মধ্যে যদি আপনি বলেন কাঁচা বাজারের কথা, পাকা বাজারের কথা আপনি বলেননি, আমি বাজারে কাঁচা বাজারের কথা বলছি না, আমি মাছ কিনতে গিয়ে কাঁচা। আমি যখন মাছ কিনতে যাই তখন আমি লক্ষ্য করি যে যাদের কাছে কিনি তারা খুব খুশি, পরবর্তী দিনও যখন যাই বা তারা দেখে যে এই সার খুব ভালো, আমি তাৎক্ষণিক বুঝি নাই, পরে বুঝি যে আমি বাসায় গিয়ে যখন বকা খাই যে খারাপ মাছগুলো আমি ঠিকই কিনে নিয়ে আসছি, আমি এত লক্ষ্য করি না। কিন্তু স্যার ইলিশ তো চেনেন আপনি নিশ্চয়ই? ইলিশ চিনি এবং অনেকে মনে করে আমি খুব ইলিশ খাই। সত্যি কথা যদি বলি, হয়তো একটা মিডিয়ার সামনে হয়তো বলা আমার ঠিক হচ্ছে কিনা সেটাও আমি ভাবছি এই মুহূর্তে, যে একটা ইলিশ কিনতে গিয়ে আমি নিজেও দুবার ভাবি এটা আমাকে পীড়া দেয়। একটু আগে বোধহয় আপনি বলেছেন যে ইলিশের বিষয়ে আপনার কি অভিজ্ঞতা। আমি একটা সময় যখন এই গবেষক হিসেবে কাজ করি, আমার গবেষণা জীবন 33 বছর, মাঝামাঝি একটা সময় এটাও মনে হয়েছিল যে আমি অন্য কিছু করব, আমি মনে হয় ভালো কিছু করতে পারছি না। মাঝামাঝি সময় একটু আগে আমার ইলিশ ফিশারি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানটি ড্রাফটটা হাতেই করা, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেমন সেখানে রিপোর্ট দিয়েছে, মৎস্য অধিদপ্তর সেখানে কাজ করছে, সমস্ত স্টেক হোল্ডার যারা আজকের ইলিশ এই অবস্থানে হাঁটি হাঁটি পা পা করে আসছে, আলহামদুলিল্লাহ এটা কারো একক কৃতিত্ব না, এটা
ব্যাপী সকলের মিলিত প্রচেষ্টার একটা ফসল। তো এখন এটির দামটা যেমন কিনা আপনাদেরকে পীড়া দেয়, এই মুহূর্তে যত দর্শক শ্রোতা আছেন তাদেরকে পীড়া দেয়, এটা আমাকেও দেয়। বিদেশ থেকে যারা আশা করে যে বাংলাদেশের পণ্য খাবো, দেশের এই পণ্যটা ব্যবহার করব, তারাও খুব কষ্ট পায়। তো এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এটির একটা নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। আর অন্যান্য অনেক পণ্যই তো আমরা খেয়াল করেছি, আপনার এখানে যে লিস্ট আছে, চাল, ডাল, আলু, চিনি, পেঁয়াজ শুরু করে 1 কেজি ইলিশ কিনতে গেলে যদি আমি ইলিশ না কিনে চাল কিনি, কয় কেজি চাল কিনবো? 23 কেজি কিনবো। মাসের খরচ, মাসের প্রয়োজন চলে যায়। তো 23 কেজি হলে স্বল্প সংখ্যক সদস্যের একটা পরিবার চলে যেতে পারে। তো তাহলে এটা কি? যদি এমন হতো যে ঠিক আছে পুকুরে আমি রুই কাতল মাছ ছেড়েছি, পোনার একটা খরচ আছে, খাবারের একটা খরচ আছে, শ্রম খরচ আছে, পরিচর্যার খরচ আছে, আর তারপরে তো ধরে বিক্রি করে বাজারে নিয়ে একটা খরচ। তো কিন্তু আমার ইলিশ যখন আমরা ফলাচ্ছি বলবো এই অর্থে যে আমরা সংরক্ষণ করছি, রক্ষণাবেক্ষণ করছি, তো তখন ইলিশ যিনি ধরতে যাচ্ছেন তিনি তো শুধু ধরেই আনবেন, আর তো কোনো খরচ নাই। তাহলে তার দাম কেন এত হবে? হ্যাঁ, পীড়া দেয়, এটাই আরেকটি পীড়ার কারণ। তো এখানে আমি বলবো যে ইলিশের দাম একটু বেশি হতে পারে। আমি ইলিশের প্রতি কোনো গবেষণা করেছি বলে আমি দরদ দেখিয়ে বলছি না। ইলিশ যারা ধরতে যায় তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যায়। পুকুরে একটা ইলিশ ধরতে গিয়ে পুকুরে কোনো মাছ ধরতে গিয়ে, রুই কাতল ধরতে গিয়ে কোনো মানুষ মারা গেছে এমন কি শুনেছেন? শোনেননি। আচ্ছা, নদী বা সাগরে ইলিশকে দুটো খাবার, 2 মুঠো চাল বা কোনো খাবার দিয়েছে শুনেছেন? শোনেননি। খাবার তো দেয়া হয়নি, শুধু তো ধরে আনবে, কিন্তু সেই ধরে আনা একটা ঝুঁকি আছে, এটা ঠিক। এবং জালের মূল্য অনেক, তেলের মূল্য অনেক, শ্রম খরচ অনেক। আরেকটি জিনিস, জীবনের ঝুঁকি নিয়ে তারা যায়। ঝুঁকি, এই মাছ ধরতে গিয়ে হয়তো 12 থেকে 14 জন একটা বোট নিয়ে যে গেছে, হয়তো কোনো সময় আমি নিজে 30শে মে 29-30 যে আইলা ঝড় ছিল, আমি তার মধ্যে আমার গবেষণা দল নিয়ে আমি ভোলাতে যেছিলাম, হয়তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি। যাই হোক, তো অনেক বোটের টোটাল 12 জনই হয়তো সে নিখোঁজ হয়ে গেছে আর ফিরে আসেনি। তো তাদের সে ঝুঁকি মূল্য নানান দিক বিবেচনা করে তার দাম একটু বেশি হবে। কিন্তু তাই বলে কখনোই এই যে 1900 টাকা একটা কেজি ইলিশের মূল্য, 1 কেজি সাইজ একটু বেশি হলে আরও বেশি দাম, একটু কম হলে আর কম দাম, এটা তো অ্যাবসার্ড, এটা অস্বাভাবিক, এটা হতে পারে না। কিন্তু যদি বলেন যে কারণটা কি, কারণটা একটু বলেন। কিন্তু আমি হয়তো ইকোনমিস্ট না, আমি গবেষক, আমি এনভায়রনমেন্টের বিষয়টা দেখি, বায়োলজিক্যাল দেখি, কীভাবে প্রোডাকশন বাড়বে, কোথায় ডিম ছাড়ে, কোথায় বাচ্চা বড় হয়, সাগর থেকে আসে মিঠা পানিতে ডিম ছাড়তে আবার ফিরে যায়, নিরাপত্তা দিতে হয়। বাংলাদেশে 6টা অভয়াশ্রম হয়েছে, আমি সেগুলো দেখছি। কিন্তু এই বিষয়টায় অবশ্যই বোধহয় খানিকটা হাসান সাহেব বলেছেন অলরেডি যে এর ভিতরে কিছু একটা কারসাজি আছে, এটাও একটি গবেষণা হওয়া প্রয়োজন। এবং কোনো গবেষণা একেবারে হয়নি আমি তাও বলবো না। একটি ইলিশ ধরতে সাগরে, যত গভীর সাগরেই যাই, সেখানে গিয়ে জাল ফেলে ধরে বাজার পর্যন্ত আনতে তার তো একটা খরচ আছে। আর বাজারে তারা এনে দিয়েছে আড়তদারের কাছে, সেখান থেকে আবার ভোক্তার কাছে যাচ্ছে, একটা খরচ আছে। তো এই 2 স্তরে, আর এই দ্বিতীয় স্তরে থাকে আড়তদার, পাইকার, দাদনদার, আড়তদার, পাইকার এবং খুচরা বিক্রেতা, তারপর ভোক্তা, আমার কাছে, আপনার কাছে, সবার কাছে। এই কয়টা হাত বদল হতে কি এত টাকা লাগে? তা সেটা গবেষণারও প্রয়োজন আছে। আজকে আমি যখন এই স্টুডিও আসি তার আগে আমার এক বন্ধু বলেছিল যে বন্ধু তোমরা এইরকম একটা গবেষণা করো যে 1 কেজি ইলিশ ধরতে কত লাগে আর সেটা বিক্রি হওয়া পর্যন্ত আসতে তার খরচ কতটা বাড়ে, তাহলে এটা, এবং তাদের ধরতে হবে, এবং এটা গবেষণা না হোক, যেভাবে এটা কিছু করা প্রয়োজন। আই ফিল ভেরি সিরিয়াসলি। জি হাসান মামুন স্যার, যেহেতু এই বিষয়টা এসছে, আমি হয়তো পরে গিয়ে তুলতাম। আমরা আমাদের যে প্রতিনিধিরা কাজ করেন, আমাদের সহকর্মীরা ঢাকার বাইরে কাজ করেন, এবং বাজারগুলো যখন আমরা দেখি, এই যে বিশেষ করে জেলেরা যখন এই মাছগুলো ধরে নিয়ে আসেন, দাদন ব্যবসায়ীর কথাটি যেহেতু বললেন, আমরা এই মুহূর্তে যে জিনিসটি শুনেছি যে হয়তো চাঁদাবাজ, রাস্তায় যে বিষয়গুলো ছিল, পুলিশের হয়রানি, এই জিনিসগুলো তারা ফেস করছেন না। তবে দাদন ব্যবসায়ী এই মৌসুমে ইলিশকে কেন্দ্র করে হচ্ছে, স্যার যেটি বললেন যে 2টো হাত বদল হয়ে আমার কাছে আসার কথা, এই হাত কিন্তু কয়েক দফায় বদল হয়। মূলত হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে 1100 টাকায় পর্যন্ত 1 কেজি ইলিশ বিক্রি করছেন, যিনি, আপনি যেটি বললেন যে ওনার জীবনের ঝুঁকি আছে, কিন্তু উনি পাচ্ছেন 1100 টাকা, তেলের খরচ, না উনি হয়তো ওইটা দিয়ে কিনছেন, আমরা যেই ফিগারটি পেয়েছি। কিন্তু দাদন ব্যবসায়ীদের এখানে 1600 টাকার উপরে উঠে যাচ্ছে, 1700 টাকার উপরে উঠে যাচ্ছে। তারপরে পাইকারি, হাত বদল, এই জায়গাগুলো নিয়ে আসছে। মামুন স্যারের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম
যে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য কতটুকু বেড়েছে, যে 1100 টাকা দাম দিয়ে যে ইলিশটি বিক্রি করছেন সেই ইলিশটির দাম হয়ে যাচ্ছে 1900 টাকা, এটি নিয়ন্ত্রণ করবে কিভাবে? আচ্ছা, আমি দেখলাম যে সম্প্রতি ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে ইলিশের বাজারের বিভিন্ন পর্যায়ে গিয়ে কিছু পেনিট্রেট করার চেষ্টা করছেন, মানে বোঝার চেষ্টা করছেন আর কি, জরিমানা করছেন ইত্যাদি। এগুলো আমরা ভিডিও কন্টেন্ট দেখছি আর কি। তো এটা আগে দেখা যেত না খুব একটা, এবারই তৎপরতা দেখা যাচ্ছে, এটা ভালো। তবে আমি লক্ষ্য করলাম যে উনি গিয়ে যেসব বিষয়ে চার্জ করছেন বিক্রেতারা ওগুলো বুঝতেই পারছে না। হ্যাঁ, যে রসিদ কোথায়, আপনি যে নিয়ে এসছেন কত দামে নিয়ে এসছেন, এত দাম কেন চার্জ করছেন, আপনার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য তার কিসের ভিত্তিতে করছেন, জরিমানা করছেন উনি। এটা খারাপও লাগে দেখতে যে আসলে ওই লোকগুলো বুঝতেও পারছে না। এই মার্কেটটা কিন্তু পুরোপুরি ইনফর্মাল, মানে এই মার্কেটটার দিকে কেউ কোনো দিন, আমার মনে হয় যে এই যে একটা সরকার 15 বছর থাকলো, এত উন্নয়নের কথা তারা বলে, তাদের অবশ্য একটা কৃতিত্ব আছে যে ইলিশের এই উৎপাদন আহরণ বাড়ানোর পেছনে তাদের একটা কন্ট্রিবিউশন আছে। স্যার ভালো বলতে পারবেন, এটা 2015, 16, 17 এই দিকে ইলিশের আহরণ বেড়েছে বলে আমরা সরকারি তথ্য উপাত্তে দেখি। এবং এই যে অভয় আশ্রম, নতুন আরেকটা অভয় আশ্রম বোধহয় হবে, তাই না? তো এই কাজগুলো হয়েছে। তারপরে ইলিশ সংরক্ষণে যে 22 দিনের কর্মসূচি, তারপরে 2 মাসের ইলিশ ধরা বন্ধ, এগুলো মানে ইমপ্লিমেন্ট করেছে এই সরকার, মানে বিগত সরকার ভালোভাবে। তাতে আমাদের ইলিশ আহরণ বেড়েছে, এই সাফল্য তাদের ছিল। কিন্তু বাজারে এই যে দামের ক্ষেত্রে এর যে প্রতিফলন ঘটা উচিত ছিল, যৌক্তিক প্রতিফলন, সেটা যে ঘটছে না, এই দিকে তাদের কোনো নজর ছিল না। কিন্তু এটা নিয়ে আলোচনা ছিল যে ইলিশ মানুষ খেতে পাচ্ছে না, ইলিশ কেনা যাচ্ছে না, এবং পূজার আগে ভারতে ইলিশ রপ্তানি প্রতি বছর হতো সীমিতভাবে, যদিও এটা নিয়েও কথাবার্তা হতো, এবং এটা নিয়ে আবার এক ধরনের প্রচারণাও চলতো, ভারত বিরোধিতা বাড়ত ইত্যাদি ছিল। যদিও রপ্তানি কিন্তু খুব বেশি না, মানে আমাদের টোটাল যে আহরণ বলা হয় সেটার 1%ও না, এটা 0.50% না, তারও কম। এবারও তাই না? এবং যেটুকু অনুমোদন দেওয়া হয় সেটুকু রপ্তানি হয় না, তারও অনেক, কারণ দামের প্রশ্ন আছে। এবার দেখা যাচ্ছে দামটা কিন্তু ভালোই, $10 কম না, কারণ এটা ওখানে গিয়ে দাম কিন্তু এরকমই পড়ে যায় আমাদের এখানে যেরকম দাম। হ্যাঁ, আমি দেখলাম কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম, এবং রুপিতে কনভার্ট করলে ওই মানে দেখা যাচ্ছে যে শুল্ক টুল্ক মিলিয়ে দুই পাশে দামটা এরকমই পড়ে যাচ্ছে, বা তার চেয়ে বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারাও যে খুব কম দামে ইলিশ পাচ্ছে তা কিন্তু না। তবুও তাদের একটা পদ্মার ইলিশের ব্যাপারে আগ্রহ আছে, বিশেষ করে ওই পারের বাঙালি সম্প্রদায়ের, এবং তারা বেশি দাম দিয়েও কিনতে রাজি। তো তারাও ইলিশ খেতে পারছে না, আমরাও পারছি না, তাই না? এটা হচ্ছে রিয়েলিটি। আমি জানি না মিয়ানমারে কী অবস্থা। মিয়ানমারে কিন্তু নিষেধাজ্ঞা ওইভাবে ইমপ্লিমেন্ট হয় না, স্যার ভালো বলতে পারবেন। ওখানে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে ওখানকার সামরিক সরকার খুব বেশি সিরিয়াস না আর কি। তো সেইটারও প্রভাব আমাদের, কারণ জলাশয় মানে জলসীমা তো একই, তো এবং ওইখানকার এই নিষেধাজ্ঞা কার্যকর না হওয়াতে আমরা এফেক্টেড হচ্ছি কিনা সেগুলো বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে চাই যে মানে এই দামের বিষয়টা অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত, এবং এখানে যেসব কম্পোনেন্টের কারণে দাম বেড়ে যাচ্ছে, স্যার কতগুলো পয়েন্ট বললেন, আমি এখানে ওই যে কি বলে নৌযানের কথাটাও বলতে চাই। নৌযান নির্মাণ ব্যয় এবং এর আয়ুষ্কাল, এবং আমরা কি উন্নত নৌযান ব্যবহার করতে পারি কিনা যেগুলো কস্ট ইফেক্টিভ হবে, অর্থাৎ জ্বালানি কম খরচ হবে, এই ব্যাপারগুলো চিন্তা করা যেতে পারে। তারপরে জ্বালানির দাম, ডিজেলের দাম রিসেন্টলি একটু কমার প্রবণতা আছে বিশ্ববাজারে এবং দেশীয় বাজারেও। এটা একটা ভালো খবর। এবং আমি এখানে একটু প্রস্তাব করব যে ওই ক্ষেত্রে কিছু সাবসিডাইজ করা যায় কিনা, মানে ওইখানে যেখানে দাম মানে খরচ বেড়ে যাওয়ার প্রবণতা আছে সেখানে একটু সাবসিডাইজ করা যায় কিনা, এবং এইভাবে দামটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা। আরেকটা হচ্ছে যে এই হাত বদল যে হচ্ছে অনেক বেশি পরিমাণে, এটা কমানো যায় কিনা। চাঁদাবাজি, আপনি বলেছেন যে চাঁদাবাজি হচ্ছে না, আমি এত নিশ্চিত না, কারণ চাঁদাবাজের কিন্তু চেহারা এবং দল পরিবর্তন হচ্ছে, সুতরাং অত নিশ্চিত হওয়া যাবে না।
আরেকটা হচ্ছে যে ডিজেলের খরচ কিন্তু স্থলপথেও আছে, ট্রাকে করে আছে, তাই না? আরেকটা হচ্ছে যে এই অনলাইনে কিন্তু ইলিশ বিক্রি সাংঘাতিকভাবে বেড়েছে। এটা অবশ্য কন্ট্রোল করার বিষয় না, আমি সেটা বলছি না, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এটা ভালো, ই কমার্স ক্রেতার জন্য ভালো। হ্যাঁ, কিন্তু এই যে উচ্চ আয়ের লোকজন অধিক পরিমাণে ইলিশ একবারে কিনে, হ্যাঁ, ফ্রিজে ভর্তি করে রাখা, সারা বছর ধরে খাওয়া, উৎসব করা, এই প্রবণতাগুলো একটু কমলে ভালো আর কি। এগুলো অবশ্য রেস্ট্রিক্ট করার কোনো আইনগত উপায় নাই। হ্যাঁ, এটা সামাজিক সচেতনতার বিষয়, একটু দরিদ্র জনগোষ্ঠীর প্রতি একটু মমতারও বিষয়, এগুলো আমাদের মধ্যে একটু বাড়া উচিত। হ্যাঁ, ওই বিষয় তো অবশ্যই আছে। আমি আনিসুর রহমান স্যারকেও এই বিষয়ে জিজ্ঞেস করব। আনিসুর রহমান স্যার, ভারতকে না দিলে আমাদের এখানে দাম কি কমতো কিনা সেটির প্রশ্নে যাওয়ার আগে আমি একটি জিনিস জানতে চাইবো, ভরা মৌসুমে কেন আসলে স্বল্পতা দেখা দিচ্ছে? আমরা কেন আসলে বলছি যে আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না, আবার বলছি যে না আমাদের উৎপাদন অনেক? কোথায় সমস্যা? আপনার গবেষণা বা আপনার এই যে আবহাওয়া সবকিছু মিলে কি বলে? দেখুন, পরিসংখ্যান যাই থাকুক, আমি বাজারে গিয়ে যদি মাছ পাই তাহলে আমি পরিসংখ্যানের চিন্তা করব না। এখন তার আগে যদি একটু বলে নিই, একটা সময় কিন্তু মাছ কম পাওয়া যেত, বেশি ছোট ছোট পাওয়া যেত। আমরা যে একটা গবেষণা 14-15 সালে করেছি, 4.5 সেন্টিমিটার ইলিশের জালের ফাঁস, সেটা 6.5 সেন্টিমিটার করা হয়েছে 16-17 পরের থেকে। এখন কিন্তু কি পরিমাণ আসছে আমি তা বলবো না, ইলিশের আকার অপেক্ষাকৃত কিন্তু বড় পাওয়া যায়। এই যে এটা একটা গবেষণার ফলাফল। তা এমনিভাবেই গবেষণা করে যখন বের করে দেওয়া হলো যে এই সমস্ত অঞ্চলে ইলিশ ডিম ছাড়ে, এই সমস্ত অঞ্চলে বাচ্চা লালন পালন করে, অভয়াশ্রম ঘোষণা করা যায়। ইলিশের রূপালী ইলিশের খনি বলি আমি জায়গাগুলোকে, 6টি হয়েছে, পরবর্তী 8টি প্রক্রিয়াধীন আছে। তা এখন এই সমস্ত জায়গা সংরক্ষণ করার প্রেক্ষিতে আমরা ইলিশ পাচ্ছি, এটা ঠিক আছে, এবং ইলিশ ক্রমান্বয়ে আমরা বেশি পাচ্ছি। কিন্তু খবর অনেক সময় আসছে যে ইলিশ তো নাই। খবর কখন হয়? রাস্তা দিয়ে সারা দিন অনেক যানবাহন চলাচল করছে, কোনো খবর হয় না। কিন্তু ওখানে কোথাও যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তখন সেটা খবর হয়। আমার পাশে উনি একজন কলামিস্ট, উনি লেখক, উনি আরো ভালো বলবেন। সো ইলিশ যে সময়টা পাওয়া যায় না ওই সময়টা খবর খুব আসে, কিন্তু যখন খুব পাওয়া যায় ওইটা খবর ওইভাবে আসে না। যে কারণে আমরা গবেষক, আমরা তো সব সময়ের খবর এক জায়গা করে টোটাল বলতে হয়। মৎস্য অধিদপ্তর কিন্তু তারা বসে নেই, তারা কিন্তু কোন ঘাট অঞ্চলে, কোন অঞ্চলে, কোন ডিভিশনে কি পরিমাণ ইলিশ আসছে তাদের টোটাল একটা হিসাব আছে। হ্যাঁ, মাঝখানে যখন একটা অমাবস্যা থেকে একটা পূর্ণিমায় জোয়ার ভাটার প্রাবল্য কম থাকে, ইলিশ শুধু না অন্য মাছে কম আসে, এত কম আসে যে জেলেরা যখন রিভার থেকে ফিরে আসে, এবং তারা কিভাবে বলে জানেন, এই বছর তো কোনো ইলিশই নাই, নদীতে সাগরে কোনো ইলিশই নাই, অথচ এক সপ্তাহ পরেই পাওয়া যাবে, এক সপ্তাহ পরেই পাওয়া যাবে, এবং গত এক সপ্তাহ তারা পেয়েছে। আমাকে তখন এভাবেই বলতে হয়, বা ইভেন কোনো চ্যানেলও কথা বলতে আমি বলি যে কোন সময় বলছেন কথাটি, এটা কি একটা অমাবস্যা একটা পূর্ণিমার মাঝখানে? হ্যাঁ, এ সময় তো ইলিশ কম পাওয়া যাবে বা পাওয়া যাবেই না। আচ্ছা, চাঁদপুর অঞ্চলে ইলিশ পাওয়া যাচ্ছে না। আমাকে গত সপ্তাহ এটি সময় চ্যানেল থেকে আমাকে উনি জানতে চেয়েছেন যে ইলিশ এত কম আসছে কেন চাঁদপুর অঞ্চলে। চাঁদপুর কোথায়? শরীয়তপুর, পদ্মা যেখানে মিলিত হলো মেঘনায়, এই পদ্মা মেঘনা এই সমস্ত জায়গাতে চর, ডুবো চর ইত্যাদি পড়ে যে বিশাল মাইগ্রেটরি রুট, তারা সাগর থেকে মোহনা বেয়ে প্রধান নদ নদী পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলো আসবে, যে এই জায়গাটা তারা প্রচুর বাধার সম্মুখীন হয়। তো তাহলে তারা বাধার সম্মুখীন হচ্ছে, যথেষ্ট পানি নাই, বৃষ্টি প্রবাহ ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু এটা দেখেন, গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জের কারণে কত কিছু চেঞ্জ হচ্ছে, এটা উদ্ভিদ এবং প্রাণী জগতের উপর প্রভাব ফেলে সব থেকে বেশি। পানির নিচে যে মাছের কথা বলছে, তো প্রাণী, তার উপরে এই প্রভাবটা ফেলে, যে জন্যে কম আসছে, অতএব কম আছে। কিন্তু তার কয়েকদিন আগেও যে প্রচুর আসছে অমাবস্যাতে, আর সামনে পূর্ণিমায় আবার আসবে, এইটা আর হিসাবে আসে না। এই ঢাকা থেকে মানুষ গিয়ে চাঁদপুর থেকেও কিনে আনে, যদিও ওখানে অন্য কথা আছে। আমি এই ঢাকায় কখনো বলছি যে ঢাকাতে যে দাম পাওয়া যায় চাঁদপুরে গিয়ে আরো বেশি দামে কিনতে হয়। তো আমি তো ওই বিষয়ের গবেষক আমি নই, তারপরে আমরা যেটা জেনে গেছি বাই দিস টাইম, যে চাঁদপুরে যে যায় সে তখন মনে করে যে দামি, ওটা তো নদীতে কেবল উঠে আসছে, ও হয়তো সাগর থেকে পুরনো মাছে বিক্রি করছে, পদ্মার মেঘনার তাজা ইলিশ। কিন্তু এই যে একটা ভুল, এর মধ্যে সে পড়ে গিয়ে দামের দিকে সে তাকায় না, সে ওই দামেই কেনে, ওই জন্য ঢাকার দামের থেকে ওটা বেশি পড়ে। যাওয়া আসার খরচও তো আছে, অনেক কিছু আছে। এই সমস্ত ঘটনা ঘটে। আনিসুর রহমান স্যারকে দিয়ে শেষ করেছিলাম, ওখান থেকে শুরু করতে চাই। আমরা যেমন গতকালকে শুনেছি যে চাঁদপুরে ইলিশ পাচ্ছে না, আবার রংপুরের দিকে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীগুলোতে কিন্তু আবার ইলিশ পাচ্ছে।
এটিও কি জলবায়ু, তারপরে এই যে চর জায়গা, তাদের বাধা, মানে কি আসলে কেন? আমরা তো সবসময় দেখেছি, বলি যে চাঁদপুরে সবচাইতে বেশি ইলিশ পাওয়া যায়, এই ডাইভার্সিফিকেশনটা কেন হচ্ছে? থ্যাংক ইউ আপনাকে। দেখেন এটা কি মাস? সেপ্টেম্বর মাস, তাই না? জি। অক্টোবরের 22 দিন কিন্তু আমরা একটা নিষেধাজ্ঞা দিয়ে থাকি। জি, আমি সেন্টেন্সটা এখানে বলবো, এটা প্রচারের জন্য বলা দরকার। ডিম পাড়া ইলিশ, ডিম পাড়া ইলিশ তাদেরকে সুযোগ করে দিতে হবে। কয়েকদিন আগে বোধহয় জাতীয় টাস্ক ফোর্সের একটা মিটিংয়ে আমি খুব জোরালোভাবে বলতেছিলাম যে এই যে 22 দিন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছি, এটা কিন্তু শুধু ইলিশে ডিম ছাড়ার জন্য নয়। সাগর থেকে মোহনা বে নিরাপদে মিঠা পানিতে তাদের আসার সুযোগ করে দিতে হবে, ডিম পেড়ে নিরাপদে ফিরে যেতে দিতে হবে, তাকে আবার ওই জায়গায় নিরাপদে ফিরে যেতে দিতে হবে, এই ট্রাফিক জ্যাম পার করে দিতে হবে। এটা কিন্তু সেই বিষয়, এই সাইকেলটা পূরণ করা। এই সাইকেলটা একটা ইলিশ। আর একটা প্রসঙ্গ আমি একই সঙ্গে বলি, সেটা হলো যে কোনো মানুষ যদি তার জীবদ্দশায় বৈবাহিক জীবন অতিক্রম না করে, তাহলে কি সে তার জেনারেশন রেখে যেতে পারে? আমি আপনাকে একটা প্রশ্ন করি, পারে না? পারে না তো। আচ্ছা, একটা ইলিশ যদি এই যে তার বিচিত্র জীবনের স্বভাব, সাগর থেকে সে মোহনা বেশে চলে আসবে নদীতে, আবার ডিম পেড়ে আবার সে নিরাপদে ফিরে যাবে, আবার তার বাচ্চারা কিন্তু ড্রিফটিং করতে করতে একটু বড় হতে 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 জন্য মার্চ এপ্রিলের নিষেধাজ্ঞাটার প্রয়োজন। কোনটা কেন তাও হয়তো সুযোগ পেলে সময় থাকলে আমি বলবো। তাই একবার যদি সে জীবনচক্র সম্পন্ন করতে পারে, একবার ফিরে যেতে পারে, দ্বিতীয় বছরে পড়ে, দ্বিতীয় বছরের ডিমের পটেনশিয়ালিটি এতটা হাই যে আমার কথা হলো যে আমি যে পরিমাণ ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দেব, তার যদি সেই পটেনশিয়ালিটি কম থাকে, প্রচুর ডিম ছাড়ছে কিন্তু সেখানে বাচ্চা হচ্ছে না বেশি, আর অল্প ডিম ছাড়ছে কিন্তু 100% ফার্টিলাইজড হয়ে ডিম ছেড়ে দিচ্ছে। কোনটা আমি বেছে নেবো? 100%টা বেছে নেবো। আর এই জন্য এবারেও যে 23 দিন, এটা 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত আসছে। তা এই 13 অক্টোবর আর এই 3রা নভেম্বর মাঝখানে যে সময়টা, এটা 17 তারিখে একটা পূর্ণিমা আর 1 নভেম্বর একটা অমাবস্যা, খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। তারা ডিম পেড়ে ছেড়ে চলে যাবে, মানে জায়গায় ফিরে যাবে, এটা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিতে হবে। তা এই যে তাদের এই চলার পথটা কিন্তু এত মসৃণ নয় বন্ধুর, চর ডুবোচর দূষণ নানাবিধ কারণে, আর চাঁদপুর অঞ্চল অনেকগুলো অঞ্চলেই বালু উত্তোলন বা অপরিকল্পিত বালু উত্তোলন আছে, নানাবিধ কারণে, জালের জাল, কারেন্ট জাল, অবৈধ জাল, শিল্প বর্জ্য দূষণ তো বললাম, এই প্রতিটা জিনিস আছে। এই সমস্ত জিনিসকে যদি নিরাপদ করে দেওয়া যায়, তাহলে আপনি বোধহয় একটু আগেও বলেছেন যে ধরলা অঞ্চলে পাওয়া যাচ্ছে কিন্তু আবার এদিকে পাওয়া যাচ্ছে না। আমাকে বলতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে, এটা একটি জিনিস। আরেকটি হলো মনে রাখতে হবে যে ইলিশ গভীর পানির মাছ শুধু নয়, দল ধরে চলাচল করে। দে মুভ ফর্মিং স্কুল, একটা স্কুল ফর্ম করে তারা চলাচল করে। সব জায়গায় সমানভাবে খনির তেলের মতো সম্পদের মতো একে আশা করাও ঠিক না। এক অঞ্চল যখন পাবে আর এক অঞ্চল পাবে না, এটাই স্বাভাবিক। তারা দল ধরে চলাচল করছে, তার স্ট্রংলি মাইগ্রেটরি বিচিত্র সবের আমি বলেছি। তো সাগর থেকে মোহনা বেয়ে তারা যখন চলে আসে, তারা কিন্তু স্রোতের বিরুদ্ধে পার ডে 72 থেকে 74 কিলোমিটার স্রোতের বিরুদ্ধে অতিক্রম করার সক্ষমতা রাখে। এটা আমার গবেষণা থেকে আমি পেয়েছি। এই জন্য এই 22 দিন হয়ে গেলে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি এটা কি করলেন, ইলিশ তো সব ইন্ডিয়া চলে যাচ্ছে। আমি বললাম যে এটা এক অংশ, ক্ষুদ্র একটা অংশ যে চলেও যায়, তবুও প্রকৃতিকে বাধা দিতে নেই। তারা ডিম যেখানে ছাড়বে ছাড়ার সুযোগ করে দিতে হবে, অবাধ তারা ডিম পেড়ে চলে যাক। তাদের বাচ্চাকে নিয়ে তারা ওইরকম ফিরতে ফিরতে 6-7 মাস হয়ে যায়, তখন আবার একটা নিরাপত্তা দিতে হয়। এই 22 দিন কিন্তু শুধু না, অক্টোবরের দিন গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন 12 থেকে 14-18 সেন্টিমিটার পর্যন্ত তারা হয়ে যায়। আর তারা তো আবার পরের বছরে মা হবে। সাগরে যাওয়ার পরে আবার তাদেরকে 2 মাস 5 দিন 20 মে থেকে 23 জুলাই নিরাপত্তা দিতে হয়, 3 স্তরের নিরাপত্তা দেওয়া। এটা গবেষণা করে বের করা। আমি উপদেষ্টা মহাশয়ের সঙ্গে আজও এটি আলাপ হচ্ছিল, উনি বিস্তারিত জানতে চাচ্ছিলেন। আমার খুব ভালো লাগছে যখন গবেষককে একজন সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি এই দায়িত্বে আছেন, খোঁজ করেছেন। আই ফিল প্রাউড অফ দ্যাট যে এইরকম থিঙ্কিং আসছে। সো আমার মনে হয় বিষয়গুলো শেপ আপ হতে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন যেহেতু জলবায়ুর পরিবর্তনের বিষয়টি চলে আসছে, এই যে আমাদের নদী নালা সবকিছু আমরা অনেক সময় দূষণ, তাদের জন্য বিভিন্ন ধরনের বাধা রেখে দিয়েছি, সেগুলোর কথা ভেবে আমাদের হয়তো টাইমের ডিউরেশনটাও কিছুটা
চিন্তা ভাবনা করতে হবে যে আমি কখন ধরবো, কখন আসলে তাদেরকে সহজ করে দিব। জি জি ঠিকই বলেছে। এটা হলো 2 মাস, 1 মার্চ 30 এপ্রিল, আর একটা হলো 20 মে থেকে 23 জুলাই। ওরা এই কয়েক মাস ফিরে সাগরে গেল, পরের বছরের জন্য মা হবে, তৈরি হবে। ওইটা হলো নিরাপত্তা যাচ্ছে সাগরে পরের বার জীবনচক্র সম্পন্ন করার জন্য, যে একটা বছর অতিক্রম না করলে তো পটেনশিয়ালিটি হবে না। দ্বিতীয় বছর তৃতীয় বছরে ইলিশের ডিমের পটেনশিয়ালিটি বেশি, 7% ফার্টিলাইজড হয়। তার মানে হচ্ছে টাইমের যে ফ্রেমটা আমরা আসলে এতদিন ফলো করে আসছি সেটার কিছুটা পরিবর্তন দরকার। এইটা আরেকটা বিষয় আসছে, এটা হলো যে আমাদের 1 মার্চ থেকে 30 এপ্রিল আর ওদিকে 20 মে থেকে 23 জুলাই আমাদের দেশে আমাদের জলসীমাটা ঠিক আছে। ইন্ডিয়ার সঙ্গে হ্যাঁ জলবায়ু পরিবর্তনের কারণে একটু আগে পরে করা যায় কিনা সে গবেষণা আমরা করব, সেটা আমরা হয়তো 5 দিন আগায় নিয়ে আসলাম, 5 দিন পিছায় নিয়ে আসলাম। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ব্যাপারটা আলাদা। 80 to 86% আমরা ইলিশ পাই, আমরা যে গবেষণা করে যেটা বেড়েছি এইটা ওরা মানবে, আমরা ওদেরটা মানবো না। আচ্ছা, এটা সমন্বিত কিন্তু মানে আমি যখন এই যে রংপুর কিন্তু অভয়ারণ্য এখন পর্যন্ত সেরকম আমার জানা মতে হয়ে ওঠেনি, সেখানের মানুষ যখন পায় তখনই ধরে। মানুষের সচেতনতাও তো একটি বিষয়, কারণ তারা আসলে কিভাবে জানবে? আমরা জানি যে মানে একটা দীর্ঘ এই স্যার যে বিষয়গুলো বললেন ওখানকার জেলে বা তারা কিন্তু এই জিনিসগুলোর ব্যাপারে ওয়াকিবহাল না, সেক্ষেত্রে কিভাবে জানাবে? প্রশিক্ষণ দিতে হবে ও সচেতন করে তুলতে হবে। ও যেমন লিখবেন, পত্র পত্রিকায়, টিভি প্রচার করবেন, তারা জানবে। সব জায়গাতে অভয়াশ্রম করে নিয়ম কানুনে আটকা রাখা যায় না, জেলেদেরকে এতদিন আটকায় রাখা যাবে না। ওই যে আমরা গবেষণা করে এই কয়টা দিন আটকায় রাখতে হবে, এই অঞ্চলটা নিষেধাজ্ঞার মধ্যে রাখতে হবে। রংপুর অঞ্চলে এখন ইলিশ গেছে আলহামদুলিল্লাহ, ছিলই না, আমরা তো গবেষণা করে বের করেছি, তারা ডিম পাড়ার সুযোগ পেয়েছে। এর একটা পরিসংখ্যান আছে। ইলিশের বিচরণ ক্ষেত্র কিন্তু অনেক বেড়েছে, অনেকগুলো উপজেলায় বেড়েছে। হ্যাঁ, ইলিশের বিচরণ ক্ষেত্র আরো আমরা ঘোষণায় আসবে। একটা ইলিশ গড়ে 10 থেকে 12 লক্ষ ডিম ছাড়ে। মামুন স্যার, তাহলে কি আমাদের পরিকল্পনাটাকে আরেকটু চিন্তা করা দরকার? কারণ অলরেডি কিন্তু তার মানে না, স্যার যেটা বললেন যে সমন্বিতভাবে এই যে নিষেধাজ্ঞাটা কার্যকর করা, এবং আমাদের ইলিশের স্টেকটা যেহেতু আমাদের বড়, মূলত আমাদের তো জিআই পণ্য এটা, তাই না? তো আমাদের প্রায় 80% ইলিশ আমাদের, মায়ানমার কিছু, ইন্ডিয়া কিছু, এই তো আর কয়েকটা দেশ। তো সুতরাং আমাদের গবেষকরা যা উদ্ভাবন করেছেন, যা মানে ইলিশ সংরক্ষণ বিষয়ে, সেটা অবশ্যই অন্যদেরকে একটু ফলো করতে হবে এবং এই ব্যাপারে আলাপ আলোচনা বাড়তে হবে আঞ্চলিকভাবে। হ্যাঁ, এবং অভিযোগ আছে, আমাদের জেলেরা তো অভিযোগ করে যে আমাদের এখানে যখন নিষেধাজ্ঞা চলে ওদের ওখানে চলে না, এবং ওদের নৌযান এসে আমাদের 15 জুন নিষেধাজ্ঞা শেষ হয়ে যায়। আমাদের তো নিষেধাজ্ঞা চলে 23 জুলাই পর্যন্ত, এমনকি মের 15 দিন এবং জুলাইয়ের 23 দিন। এমনকি থাই জেলেরা এসেও মাছ ধরে নিয়ে যায়, এইসব অভিযোগ তাও করে, তাই না? তো ফলে এই ব্যাপারটা কিন্তু অগ্রগতি হয়নি আমাদের এখানে, এবং ওদের কর্মকাণ্ডের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা। আমি যেটা বলছিলাম যে কলকাতার লোক বেশি দামে ইলিশ কিনছে, আমরাও কিন্তু বেশি দামে ইলিশ কিনছি, আমরা কেউই কিন্তু খুশি না। এটা তো কমপ্লিটলি অ্যাবসার্ড। আসলে তারাও বেশি দামে, আমরাও বেশি দামে কিনছি, কিন্তু তারা তো এই কথাই তো বললাম যে তারা ধরার ক্ষেত্রে শুধু ধরে নিয়ে আসবে। এই দামটা কে বেঁধে দিল? কই কোনো ক্যাশ মেমো নাই। আপনি দেখে ওগুলো আমিও দেখেছি, আমি হয়তো এত বলিনি, আমি আমার সাইন্টিফিক এইগুলোই বলার চেষ্টা করেছি। জি, আমরা এই বিষয়গুলো কথা বলবো, যেহেতু ভারতের বিষয়েও আসলো। আমরা দেখি যে একটি ইলিশ কূটনীতি বলে একটি শব্দ আমাদের এখানে খুব পপুলার। আমি শেষ প্রশ্নটি করতে চাই, শেষ পার্ট, যেহেতু আমাদের ইলিশ নিয়ে একটা সোশ্যাল ভ্যালু আছে। আমাদের বৈশাখের সময় ইলিশ লাগবে, ঘরে কোনো প্রোগ্রাম হলে ইলিশ লাগবে, মানে এ ধরনের একটা ইলিশ থাকবে না, এটা এক ধরনের মানে কোনো উৎসব পার্বণ বা কোনো কিছু হলে। আরেকটা হচ্ছে যে বাজারের চরিত্রটি আসলে কেমন, সেটি কি আসলে যারা ভোক্তা তাদের জন্য সহায়ক কিনা। আমি যদি শুরু করি মামুন স্যারকে দিয়ে। হ্যাঁ, ইলিশের একটা অন্যরকম ব্র্যান্ডিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে মর্যাদার ব্যাপার। ইলিশ না খাওয়ালে মর্যাদা থাকছে না, এগুলো তৈরি হয়েছে না, এগুলো আমরা তৈরিও করেছি। যেমন আমরা এটাকে সম্পর্কিত করেছি পয়লা বৈশাখের সাথে। পয়লা বৈশাখের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ওই সময় সম্ভবত ইলিশ ধরা নিষিদ্ধ। আমরা পান্তা ইলিশ খেতে হবে, তাই না? এটা কোনো অর্থ নাই। এমনকি দুর্গাপূজার সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক জানা যায় না, তাই না? কিন্তু ওটা হয়ে গেছে। ওখানকার হিন্দু সম্প্রদায় শুধু না, এখানকার হিন্দু সম্প্রদায়ও চায় যে ইলিশ ছাড়া পূজা হবে না ইত্যাদি, তাই না? তো এই ব্যাপারগুলো ঘটেছে এবং এটাও কিন্তু বাজারকে প্রভাবিত করেছে। আরেকটা হচ্ছে যে যেহেতু কয়েকটা সিজন বন্ধ থাকে এবং মৌসুমি মাছ, মৌসুমি পণ্য, এই জন্য ওই মৌসুমে কেনার উৎসাহ বাড়ে। আমার তো আশঙ্কা যে ইলিশের দাম আরও বাড়বে, কারণ হচ্ছে যে এই আগামী মাসের শুরুর দিকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তখন লোকজন বেতন পয়সা করি পাবে
এবং একযোগে বাজারে হামলে পড়বে, হ্যাঁ, মানে ফ্রিজে স্টোর করার জন্য। 22 দিন তো খাওয়া যাবে না, 22 দিন খাওয়া যাবে না, কেনা যাবে না ইত্যাদি। তো এই ব্যাপারগুলো ঘটেছে আর কি। মানে এগুলো আসলে একটু ইনভেস্টিগেট করার বিষয়। আমরা মানে আন্দাজে কিছু কথা বলছি। আমার মনে হয় যে ফরিদা আক্তার উনি সিরিয়াস মানুষ, স্যার বললেন যে ওনার সঙ্গে দেখাও হয়েছে। তো এগুলো আমি মনে করি যে ইলিশ নিয়ে একটা ভালো কাজ হওয়া দরকার, যে ইলিশের উৎপাদন, আহরণ, হ্যাঁ, শুধু এর সায়েন্টিফিক দিক, টেকনিক্যাল দিক না, এর বাজারের দিক, এর দামের দিক, হ্যাঁ, এইগুলো আমাদের অবশ্যই দেখা উচিত। এবং এখানে সূক্ষ্ম জায়গাগুলো যেগুলো আমি দুই একটা বললাম, যে খরচটা কিভাবে কমানো যায়, হ্যাঁ, চাঁদাবাজি থাকলে বন্ধ করা যায়, এই ব্যাপারগুলো অবশ্যই দেখা উচিত। এমনকি এই যে প্রফিট মার্জিন, আমাদের সব ক্ষেত্রে কিন্তু প্রফিট মার্জিনের একটা উচ্চ হার নেওয়ার আমরা চেষ্টা করি সবাই। একবারে মুদি দোকানদারও প্রফিট মার্জিন চিন্তা করি না, বাঙালি পাতে উঠবে কিনা ওইটা আমরা তখন এটা আমাদের মুনাফা প্রবণতাটা বেড়ে গেছে। আমাদের বাজারের চরিত্র কি আসলে কেমন দেখেন আনিসুর রহমান স্যার? এটা আপনি প্রথমেই হতাশা ব্যক্ত করেছেন। আমি কিছু বলতে গেলে আসলে বাজারের কথা বলতে গেলে আমি একটু অন্যরকম হই, তার কারণ আমি বাজার বিষয় অত বিশেষজ্ঞ না বা অর্থনীতির লোক না, কিন্তু এটা জানি যে কোনো পণ্য যদি সঠিক মূল্যে বা অপেক্ষাকৃত কম মূল্যে ভালো জিনিস কিনতে পাই, শুধু ইলিশ বা মাছ বলে না, তখন আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় প্রতিটা মানুষই তাই করে। বাজারের চরিত্র যখন বললেন খুব মুশকিল। আমি ছোট্ট একটা কথা যদি বলি, যে আমি তো চাঁদপুরে দীর্ঘকাল কাটিয়েছি ইলিশ গবেষণা করতে, মেঘনা পরে দীর্ঘকাল কেটে গেছে। ওখানে একটা বাজার আছে ওয়্যারলেস বাজার। তা আমি যে বলি, আচ্ছা সবজি এটা কত করে কেজি? স্যার কয় কেজি নেবেন? মাছটা কেজি কত? স্যার কত দূর নেবেন, কতটুকু নেবেন আপনি? আমি তো দাম জানতে চেয়েছি, তা আপনি কতটুকু নেবেন এটা আপনি উল্টা প্রশ্ন করলেন কেন? আপনি দাম বলেন, আমি কিছু না বলে আরেকটাই চলে যাই। তখন তারা বুঝে যে উনি তো ওনার সঙ্গে তো আমি সঠিক আচরণ করছি না, গরিব ক্রেতার জন্য অসম্মানজনক বটে। তো বাজারে আসলে এই কেনা বেচাটা এমনি দুরূহ জিনিস। যে কোনো জিনিস সবাই ভালো জিনিস অল্প মূল্যে কিনে আনতে পারে না, তারা দক্ষ। বাজারে যে চরিত্রের কথা বললেন, এটা খুব খুব কঠিন এটা বিশ্লেষণ করা। যে আর আমি তো আগের স্লট আমি একটু বললাম যে আমি বাজারে মাছ কিনতে গেলে আমার প্রতি বিক্রেতারা খুব খুশি থাকে, আমাকে ঠকিয়ে দেয়, আমি খুব সহজে ঠকে যাই। তো এই জন্যে তারা সর্বতোভাবে চেষ্টা করে। হাসান সাহেব একটু আগে বলেছেন যে সর্বোচ্চ পরিমাণ লাভের চেষ্টা সাধারণত বিক্রেতারা করে থাকে, সেখানে তারা অন্য দিক তাকায় না। এই ব্যবসায়ীদের চরিত্রটা ওই রকম। যদি আপনি বাজারের চরিত্র বলেন, সঠিকভাবে বলতে বলেন, আমি মাঝে মধ্যে যাই, যেহেতু ইলিশের বাজার আমাকে যেতে হয়, আমার একটা আগ্রহ থাকে চিরকালই। তো তখন আমি দেখি যে তারা যে কোনো মূল্যে দামটা উঠাতে চায়। কোনো কারণে দামটা কমা উচিত, তেলের মূল্য একটু কমেছে বা কোনোভাবে প্রচুর ইলিশ উঠে আসছে, দাম একটু যে কমবে তা কমে না। আমরা ওইটাই দেখেছি, কিন্তু গত বছরও দেখেছি যে দাম কিন্তু কমেনি। তখনও যারা সাধারণ ক্রেতা ছিলেন তারা কিন্তু হতাশ হয়েছেন। স্যার যেমনটি বলছিলেন 3 বছর, আমি জানি একজন প্রায় 6-7 বছর, তিনি পোশাক শ্রমিক, তিনি 6-7 বছর ধরে ইলিশ কিনছেন না। যেটি কিনছেন সেটি অনেকটা জাটকা, সেটি আসলে উনি ওনার হয়তো বাচ্চাদের জন্য কিনছেন, অবৈধ সাইজ। জি, একসময় কিন্তু ইলিশের মৌসুমে ইলিশের চাপে মাছের দাম কমে যেত। জি, এটাও কিন্তু ঘটছে না। আমরা এ নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।